প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নজরুল স্যার। আজকে আমরা চতুর্থ সপ্তাহের নবম গণিত অ্যাসাইনমেন্ট 2 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশটুকু সৃজনশীল 1, 2 এবং সংক্ষিপ্ত 1 আমরা প্রথম ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা দেখে নাও। প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমরা সৃজনশীল 3, সংক্ষিপ্ত 2 এবং সৃজনশীল 4 এর সমাধান শিখব। তোমরা যদি প্রথম অংশের ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে যে #নজরুল_স্যার 360 লিখে সার্চ দিবে, তাহলে প্রথম অংশের ভিডিওটুকু পেয়ে যাবে। সেখানে সৃজনশীল 1, 2 এবং সংক্ষিপ্ত 1 এর প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আজকে আমরা সৃজনশীল 3, 4 এবং সংক্ষিপ্ত 2 নিয়ে আলোচনা করতেছি। প্রথমে সৃজনশীল 3, উদ্দীপকে দেওয়া আছে a + b + c = m, a² + b² + c² = n এবং a³ + b³ = p³। এর মধ্যে আমাকে বলছে m = 0 হলে প্রমাণ করো a³ + b³ + c³ - 3ab c = 0। তাহলে আমরা পাইলাম a + b + c = m, উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। এখন m এর মান যদি 0 হয় তাহলে a + b + c = 0, সেখান থেকে পাওয়া যায় a + b = -c। এখন আমরা অঙ্কের লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি। a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b³ - 3ab * a + b, আর এই অংশটুকু যা আছে আমরা ঠিক তাই রাখলাম। এবার মান বসিয়ে দিলাম। a + b এর মান -c তার কিউব, -3ab, a + b এর মান আবার -c এবং এই অংশটুকু যা আছে তাই রইল। তাহলে -c কে কিউব করলে হবে -c³, এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে হবে +3abc, এই অংশটুকু যা আছে তাই। -3abc + 3abc কাটা যায়, -c³ + c³ কাটা যায়, 0 হয়। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার আমরা চলে যাব খ অংশের মধ্যে। খ অংশের মধ্যে বলছে c = 0 হলে প্রমাণ করো m³ + 2p³ = 3mn। তো আমরা পাচ্ছি a + b + c = m। এখন c এর মান 0 হলে আমরা পাই a + b = m। এখন অঙ্কের লেফট হ্যান্ড সাইডের মধ্যে m³ আমরা বসে m এর মান আমরা বসিয়ে দিলাম a + b, এই যে m এর মান a + b, তাহলে a + b³ + 2 p³ এর মান উদ্দীপকে দেওয়া আছে a³ + b³। এখন a + b হোল কিউবের সূত্র বাংলায় হয় a³ + 3a² b + 3ab² + b³ আর 2 দিয়ে গুণ করলে হবে 2a³ + 2b³। এবার যোগ করব, একটা a³ আর দুইটা a³ হলো 3a³। এই দুইটা পদ যা আছে তাই রাখলাম। একটা b³ এবং দুইটা b³ যোগ করলে হয় 3b³। এখন পদ হয়ে গেল 4টি। প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে আমাদের কমন যায় 3। এখানে আছে a³, এখানে আছে a², ছোট হলো a², ছোটরা কমন নিবা। তাহলে এখানে একটা a থাকবে আর এখানে থাকবে কি b। এই 3a² দিয়ে 3a³ কে ভাগ করলে ভাগফল হয় a। এই 3a² দিয়ে 3a² b কে ভাগ করলে ভাগফল হয় b। এখানে আছে 3, এখানে আছে 3, 3 কমন নিলাম। এখানে a আছে কিন্তু এখানে a নাই, তাহলে a কমন যায় না। এখানে আছে b², এখানে আছে b³, ছোট হচ্ছে b², তাহলে আমরা ছোটটা কমন নেই। এখানে a থাকে প্লাস এখানে b থাকে। আবার এখানে 3 আছে এবং এখানে 3 আছে, 3 কমন নিলাম। এখানে a + b, এখানে a + b, a + b আবার কমন নিলাম, তাহলে থাকে a² + b²। এবার মান বসিয়ে দিলে a + b এর মান m, a² + b² এর মান n। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই অংশটুকু উঠিয়ে নাও। এবার গ অংশের মধ্যে চলে গেলাম। m = 10, n = 38 হলে আমাকে বলছে এত এর মান নির্ণয় করো। এখন দেখো, এটা a - b হোল স্কয়ারের সূত্র বাংলাইলাম, a² - 2ab + b²। এই প্লাসটা এখানে দিলাম। এটা b - c হোল স্কয়ার, এটা আবার a - b হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখব b² - 2bc + c²। আবার এই প্লাসটা এখানে দিলাম। এটা c - a হোল স্কয়ার, এটাও a - b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়লো। তো সূত্র অনুযায়ী আমরা লিখব c² - 2ca + c²। এবার যোগ করব, একটা স্কয়ার প্লাস একটা স্কয়ার হলো 2a², একটা b² প্লাস একটা b² 2b², একটা c² প্লাস আর একটা c² 2c²। এই পদ যা আছে তাই লিখলাম, এটা যা আছে এবং এটা যা আছে তাই লিখলাম। এই তিনটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকে কি এখানে a² + b² + c² এবং এই তিনটা পদের মধ্যে মাইনাস আছে এবং 2 আছে, তাহলে -2 কমন নিলাম। এখানে সবগুলো পদের মধ্যে কিন্তু a নাই, বা সবগুলো পদের মধ্যে b নাই, বা সবগুলো পদের মধ্যে c নাই, এজন্য abc কমন যাবে না। সবগুলো পদের মধ্যে 2 আছে, তাহলে 2 কমন যাবে। আর সব পদের মধ্যে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসও কমন যাবে। তাহলে এখানে থাকবে ab,
এই মাইনাস এবং এই মাইনাস দিয়ে গুণ করলে এখানে থাকবে কি প্লাস বিসি, এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে প্লাস, এখানে থাকবে কি সি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বসিয়ে দিলাম এন মাইনাস এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান উদ্দীপকের মধ্যে দেওয়া নাই, কিন্তু আমাদের 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার মান বসিয়ে দেই, এ প্লাস বি প্লাস সি এর মান কত? এ প্লাস বি প্লাস সি এর মান উদ্দীপকের মধ্যে এম দেওয়া ছিল, তাহলে আমরা এম লিখবো এবং এখানে এম এর স্কোয়ার দিব। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে এন, তাহলে এখানে আমরা লিখলাম কি এন। এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থাকলে আমরা লিখবো এম স্কোয়ার, এই মাইনাসটা এখানে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আবার এন। এবার ব্রেকেট উঠিয়ে দিলে কি হবে মাইনাস এম স্কোয়ার, আর এই মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে হবে প্লাস এন। এখানে আছে মনে মনে প্লাস প্লাস 2n প্লাস এন হলো 3n প্লাস 3n মাইনাস এম স্কোয়ার। এবার এন এর মান বসিয়ে দিলাম 38, এম এর মান বসিয়ে দিলাম 10, গুণ করলে কত 114 বিয়োগ 110 সমান 14 আনসার। এই অংশটুকু উঠিয়ে নাও। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর উত্তর নিয়ে আলোচনা করব। সেখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে যে সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? আমরা একটা সূত্র জানি, পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এবার মান বসিয়ে দেই, পরিসরের মান 90, সর্বোচ্চ সংখ্যা যা আছে তাই, মাইনাস সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে এখানে কত 31, 1 মাইনাস 31 এই প্লাস 1 এর প্লাস 1। এবার মাইনাস 31 এবং প্লাস 1, মাইনাস 31 এবং যোগ 1 হলো কত মাইনাস 30। এবার যদি আমরা মাইনাস 30 কে সমান চিহ্নের বামে নিয়ে আসতে চাই তাহলে হবে 90 যোগ 30 কত হবে 120, তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো 120। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 2, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? আমরা কি করলাম, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আগে নির্ণয় করলাম, 3, 6, 9, 12, 15, 18, 21। দেখো এখানে মোট সংখ্যা কত হলো 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7টি। এই জন্য লিখলাম এখানে উপাত্তের সংখ্যা n সমান 7, যা বিজোড়। এখানে জোড় অথবা বিজোড় যাই হোক তোমাকে সেটা বলতে হবে, কারণ জোড় হলে সূত্র এক ধরনের, বিজোড় হলে আরেক ধরনের। তাহলে যেহেতু বিজোড় এই জন্য মধ্যকের সূত্র হবে n প্লাস 1/2 তম পদের মান। n এর মান বসিয়ে দিলাম 7, 7 যোগ 1 হলো 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে 4তম পদের মান হবে মধ্যক। এবার প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাতে হবে। তো আমাদের এই সংখ্যাগুলো যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে 4তম পদ আমরা হয় বাম থেকে গুনবো না হয় ডান থেকে গুনবো, যে কোনো একদিক থেকে গুনলে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে চতুর্থ পদের মান পেলাম 12। আবার তুমি যদি ডান দিক থেকে গুনতে চাও তাতে কোনো সমস্যা নেই, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে যেভাবে যে দিক থেকে গুনো না কেন চতুর্থ পদের মান আমরা 12ই পাবো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 3, 1, 0, 1, এইভাবে কতগুলো সংখ্যা দেওয়া আছে। বলছে সংখ্যাগুলোর গড় কত? এখানে সংখ্যাগুলোর মান আমরা সংখ্যাগুলোর গড় আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে দেখব মোট কতটি সংখ্যা আছে। তুমি কি বলবা যে এখানে 2টি সংখ্যা আছে? না, এখানে 11টি সংখ্যা আছে। যদিও 1 এর পুনরাবৃত্তি হয়েছে, 6 বার 1 আছে, 6 বার 0 আছে, কিন্তু সংখ্যা হচ্ছে মোট 11টি। তাহলে উপাত্তের সংখ্যাগুলোর সমষ্টি বের করব আমরা। এই সবগুলো সংখ্যা অবশ্যই এখানে যোগ দিয়ে দিয়ে লিখব। সংখ্যাগুলোর মান যাই থাকুক না কেন, 0 হোক বা 1 হোক বা যে কোনো সংখ্যা হোক না কেন, আমরা তাদের যোগফল বের করব। যোগফল হয় 6 এবং উপাত্তের মোট সংখ্যা 11টি। তাহলে সংখ্যাগুলোর গড় হবে সংখ্যাগুলোর সমষ্টি বাই বিভাগ মোট সংখ্যা সমান উপরে 6 নিচে 11, কত হয় 0.545। সংখ্যাগুলোর মান 0 না কত দেওয়া সেটা আমার দেখার দরকার নেই, আমরা দিব কতগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে 1 6 বার আছে, 0 5 বার আছে, তাহলে মোট 11টি সংখ্যা আছে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 4, বলছে 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের ওজন
45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাদের 45 জন তাদের শিক্ষার্থীদের গড় ওজন কত? এখানে 30 জন বালকের গড় ওজন যেহেতু 52, তাহলে মোট ওজন হবে 52 গুণন 30, 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, তাহলে 15 জনের মোট ওজন কত হবে? 40 গুণন 15, 600 কেজি। তাহলে 45 জন শিক্ষার্থীর মোট ওজন হবে এই 1560 যোগ 600, 2160 কেজি। তাহলে শিক্ষার্থীদের গড় ওজন হবে শিক্ষার্থীদের ওজনের সমষ্টি বিভাগ শিক্ষার্থীদের মোট সংখ্যা সমান 2160 বিভাগ 45 সমান হবে 48 কেজি। এবার 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এই সংখ্যাগুলোর মধ্যে তুমি দেখবা কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সেই হবে প্রচুরক। দেখো এই সংখ্যাগুলোতে 25 সংখ্যাটি সর্বাধিক 2 বার, 28 সংখ্যাটি সর্বাধিক 2 বার এবং অন্যান্য সংখ্যা 1 বার করে আছে। সুতরাং সংখ্যাগুলোর প্রচুরক হবে 25 ও 28। যদি এমন হতো যে 28 আছে 3 বার, 25 2 বার, অন্যান্য সংখ্যা 1 বার, তাহলে কিন্তু ফল হতো শুধু 28। কিন্তু এখানে 25 ও 2 বার আছে, 28 ও 2 বার আছে। আরো কোনো সংখ্যাও যদি 2 বার থাকতো তাহলে প্রচুরক হতো ওই সংখ্যাগুলোই। তাহলে 25 সর্বাধিক 2 বার আছে, 28 সর্বাধিক 2 বার আছে, তাহলে প্রচুরক হবে 25 এবং 28। আবার যদি এমন হয় যে সবগুলো সংখ্যা 1 বার করে আছে, তাহলে কোনো প্রচুরক নেই। এবার আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন 4। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবন্ধন সারণী দেওয়া হলো। তোমরা সারণীটি একটু দেখে নাও। এবার আমাকে কয়ের মধ্যে প্রশ্ন করছে, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। দেখো, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র এক ধরনের এবং বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র আরেক ধরনের। আমাদের উদ্দীপকের মধ্যে যদি একটা সারণী দেওয়া আছে, এটা একটা বিন্যস্ত উপাত্ত, তাহলে তার মধ্যক নির্ণয়ের সূত্র হবে মধ্যক ইকুয়াল এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এরাই হচ্ছে চলক। এল, এন, এফ সি, এইচ, এফ এম এরা চলক, এদের পরিচয় দিতে হবে। এখানে এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যক আছে তার নিম্ন সীমা। এন হচ্ছে উপাত্তের মোট সংখ্যা। এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী নিম্ন শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আর এটা হচ্ছে শুধু গণসংখ্যা। এখানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী নিম্ন শ্রেণীর, নিম্ন শব্দটা অবশ্যই দিতে হবে, কারণ আমাদের সারণীর মধ্যে প্রথম যে শ্রেণীগুলো আছে সেগুলো নিম্ন শ্রেণী এবং ক্রমান্বয়ে তার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু কখনো যদি তোমাকে কেউ এভাবে সারণী দেয় যে প্রথম শ্রেণীগুলো উচ্চ শ্রেণী, পরের শ্রেণীগুলো নিম্ন শ্রেণী, ক্রমান্বয়ে মান কমতে থাকে, তাহলে কিন্তু এখানে হবে পরবর্তী, এফসি হবে মধ্যক শ্রেণীর পরবর্তী নিম্ন শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। যাই হোক, আমাদের সে আলোচনা পরগুলো হবে। এখানে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী নিম্ন শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এবার খ অংশের মধ্যে দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের যে সারণীটি দেওয়া ছিল সেটাকে আমরা আরেকটু সুন্দর করে সাজাবো। প্রাপ্ত নম্বরের শ্রেণী লিখবো, এটা মধ্যবিন্দু এক্স আই, গণসংখ্যা এখানে ছিল সংখ্যা, সংখ্যাটা আসলে হচ্ছে গণসংখ্যা, এই জন্য আমি ব্রেকেটে লিখলাম গণসংখ্যা। তুমি শুধু গণসংখ্যা লিখলে হবে অথবা সংখ্যা ব্রেকেটে গণসংখ্যা লিখলে হবে। এটাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। আবার ধাপ বিচ্যুতি হচ্ছে ইউ আই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। এক্স আই হচ্ছে প্রতিটি শ্রেণীর মধ্যমান, আর এ হচ্ছে অনুমিত গড়, আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। ধাপ বিচ্যুতি পূরণ গণসংখ্যা এফ আই ইউ আই। এবার দেখো, প্রথম শ্রেণী হচ্ছে 61 থেকে 60, এর মধ্যমান হবে প্রথম শ্রেণী 51 থেকে 60, এর মধ্যক হবে কত? মধ্যমান হবে 51 এবং 60 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগফল হবে 55.5। 61 এবং 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 65.5। এভাবে আমরা মধ্যমান বের করে নিলাম। গণসংখ্যাগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার ধাপ বিচ্যুতি, দেখো এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে আছে সাধারণত আমরা ওই শ্রেণীটাকে অনুমিত গড়ের শ্রেণী বা আনুমানিক গড়ের শ্রেণী ধরে নেই। কিন্তু কেউ যদি বলে যে না, আমি এইটাকে অনুমানিক গড়ের শ্রেণী নিব, অথবা এইটাকে আমি আনুমানিক গড়ের শ্রেণী নিব, তাহলে তার অঙ্ক 100% সঠিক হবে এবং তার রেজাল্টও সঠিক হবে, সূত্রের মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে প্রচলিতভাবে আমরা যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা পাই সাধারণত ওই শ্রেণীটাকে আনুমানিক গড়ের শ্রেণী ধরে নেই।
এবার এই শ্রেণীর মধ্যমানটাই হবে অনুমিত গড়, অর্থাৎ আমাদের গড়ের মানটা এই ৭৫.৫ খুব কাছাকাছি হবে। দেখো আমাদের রেজাল্ট ৭৪.৭, এই ৭৫.৫ কাছাকাছি হবে, অর্থাৎ আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা পাবো এই গড়ের মান ৭১ থেকে ৮০ এই শ্রেণীর ভিতরেই থাকবে। এবার এখানে দেখো তাহলে যে শ্রেণীটা আমাদের আনুমানিক গড়ের শ্রেণী তার ধাপ বিচ্যুতি 0 হবে। উপরেরটা হবে -1 -2, নিচে 1 2। একটা দেখি -1 কিভাবে হয়। এই শ্রেণী মধ্যমান ৬৫.৫, এখানে xi এর মান ৬৫.৫। এখানে যদি তুমি ৬৫.৫ লেখো বিয়োগ আর এর মান ৭৫.৫ লিখো বাই h এর মান 10 লিখো, তাহলে উপরে পাবে -10, নিচে 10, ভাগ করলে হবে -1। এইভাবে সবগুলো শ্রেণীর ধাপ বিচ্যুতি আমরা বের করতে পারি। অতঃপর ধাপ বিচ্যুতি পূরণ গণসংখ্যা, এখানে গণসংখ্যা 8, ধাপ বিচ্যুতি -2 গুণ করলে হবে -16। এইভাবে আমরা সবগুলো সংখ্যা বের করে নিলাম। আর এটা হচ্ছে ধাপ বিচ্যুতি পূরণ গণসংখ্যা FI/UI এর যোগফল, সামেশন অফ FI/UI যোগফল। এখানে আমরা ক্যালকুলেটর সাহায্যে যোগ করলে পাবে -4। তাহলে এখানে অনুমিত গড় a সমান ৭৫.৫, শিক্ষার্থীর সংখ্যা n সমান 50, এখানে মোট গণসংখ্যা হচ্ছে n এর মান, শ্রেণীব্যাপ্তি h সমান 10, যেমন 51 থেকে 60 পর্যন্ত গুণে দেখো 10 হয়, অথবা 61 থেকে 70 অথবা 71 থেকে 80 গুণে দেখো 10 হয়। তাহলে গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন FI/UI বাই n ইন্টু h। মানগুলো বসিয়ে দিলাম, আমরা পেলাম ৭৪.৭। তাহলে আমরা গড় পেলাম ৭৪.৭। এবার আমরা চলে যাব গ অংশে। আমরা গ অংশে যে সারণীটি দ্বিতীয়বার আঁকবো না বা তৈরি করব না, এটা ক্ষয়ের সারণী ব্যবহার করে গ এর সমাধান করব। গ এর মধ্যে বলছে প্রদত্ত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আমরা কি লিখলাম, খ এর সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। দেখো প্রথম শ্রেণীর, আমরা একটু ব্যাকে যাই। দেখো আমাদের প্রথম শ্রেণী হচ্ছে ৫১ থেকে ৬০, এর পূর্ববর্তী একটা কল্পিত শ্রেণী তোমাকে বিবেচনা করতে হবে, যে যদি তার আগে কোনো শ্রেণী থাকতো তাহলে সেটা কত হতো, সেটা হতো ৪১ থেকে ৫০, এবং তার মধ্যমান কত হতো, নিশ্চয়ই ৪৫.৫। আবার দেখো শেষ শ্রেণী হচ্ছে ৯১ থেকে ১০০, আমরা যদি তারপরে আরেকটা শ্রেণী পেতাম সেটা হতো ১০১ থেকে ১১০, তার মধ্যমান কত হতো, তার মধ্যমান হতো ১০৫.৫। এভাবে আমাদের দুটা কল্পিত শ্রেণী বিবেচনা করতে হবে। প্রথম শ্রেণীর পূর্বের কল্পিত শ্রেণীর শ্রেণী মধ্যমান ৪৫.৫ এবং শেষ শ্রেণীর পরবর্তী কল্পিত শ্রেণীর শ্রেণী মধ্যমান ১০৫.৫। এবার ছক কাগজে এক্স ও ওয়াই উভয় অক্ষে ক্ষুদ্রতম প্রতিবর্গের বাহুর দৈর্ঘ্যকে ১ একক ধরি, অথবা বিভিন্ন সময় এটা পরিবর্তন করে তোমার গ্রাফ কাগজের সাইজ অনুযায়ী এটা পরিবর্তন করে ধরা যায়। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। এবার দেখো ৪৫.৫ মূলবিন্দু থেকে ৪৫.৫ পর্যন্ত অনেকগুলো ঘর আছে। এই ঘরগুলো যদি আমরা ফাঁকা রাখি তাহলে আমাদের ছক কাগজে সমস্যা হবে। এই সমস্যা সমাধান করার জন্য আমরা মূল বিন্দু থেকে ২ ঘর বা ৩ ঘর বা ৫ ঘরকে ভগ্ন রেখা দ্বারা চিহ্নিত করব এবং বলবো যে মূল বিন্দু থেকে এই ৪৫.৫ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভগ্ন রেখা ব্যবহার করা হয়েছে। এবার দেখো আমাদের প্রথম শ্রেণীর পূর্ববর্তী নিম্ন শ্রেণীর প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর শ্রেণী মধ্যমান ৪৫.৫। তাইলে আমরা প্রথমে কয়েক ঘর ভগ্নরেখা দিলে প্রথমে যে ঘরটা লিখবো সেখানে ৪৫.৫ লিখবো। এরপরে প্রথম শ্রেণী ৫৫.৫, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান ৬৫.৫, তৃতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান ৭৫.৫, এভাবে ৯৫.৫ পর্যন্ত পেলাম। এবং তার পরবর্তী অর্থাৎ শেষ শ্রেণীর পরের শ্রেণী মধ্যমান হবে ১০৫.৫, এইভাবে চিহ্নিত করব। অতঃপর দেখো ৪৫.৫ প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যে শ্রেণী মধ্যমান ৪৫.৫ তার গণসংখ্যা কত হবে, তার গণসংখ্যা ধরে নিতে হবে ০। এবং শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা ধরে নিতে হবে ০। তাহলে ৪৫.৫ এর সাথে ০ হলে এই বিন্দুই হবে। এবার ৫৫.৫ এর মধ্যে এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা আমরা পেলাম ৮, তাহলে এখান থেকে উপর দিকে ৮ গর্জে একটা বিন্দু দিবা। ৬৫.৫ এই শ্রেণীর গণসংখ্যা আমরা পেলাম ১০। ৭৫.৫ এর এই শ্রেণীর মধ্যে গণসংখ্যা পেলাম ১৫।
85.5 যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা ছিল আমাদের 12। এরপর 90 থেকে 100, 91 থেকে 100 পর্যন্ত যে শ্রেণী ছিল তার গণসংখ্যার মান ছিল 5। এই বিন্দুগুলো আমরা পরপর সাজাইলাম। অতঃপর এই বিন্দুগুলো স্কেলের সাহায্যে সুন্দরভাবে সাবলীলভাবে যুক্ত করবা এবং এই বিন্দুটা এনে এই 45.5 যে বিন্দু আছে এই বিন্দুর সাথে যুক্ত করবা এবং এই বিন্দুটা এনে 105.5 এর মধ্যে যে বিন্দু আছে তার সাথে যুক্ত করবা। এবার দেখো আমরা এইভাবে যুক্ত করার পর একটা বক্ররেখা পাবো। কিন্তু বক্ররেখা কি কোনো ক্ষেত্র? আমাকে তো বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ একটি ক্ষেত্র। এখন আমরা জানি কোনো বক্ররেখার দুই প্রান্ত বিন্দুকে যদি যুক্ত করা না হয় তাহলে ক্ষেত্র হয় না। এই জন্য আমরা করব কি, এই বক্ররেখার এই প্রান্ত বিন্দুকে এবং এই বক্ররেখাটির এই প্রান্ত বিন্দুকে আবার স্কেল দিয়ে যুক্ত করে দিব, অর্থাৎ দাগ টেনে দিব। এবার আমরা একটা আবদ্ধ ক্ষেত্র পেলাম। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এর মাঝখানে হালকা দাগ দিয়ে একটু কালার করে দিবে, কালার না করলেও চলে, তবে কালার করে দিলে সুন্দর হয়। দেখো, শ্রেণী মধ্যমানের মান বসিয়েছি এক্স অক্ষ বরাবর এবং গণসংখ্যার মান বসিয়েছি ওয়াই অক্ষ বরাবর। এখানে 10, 20, 30 এভাবে দাগ চিহ্নিত করলে হবে, অথবা 5, 10, 15, 20 এভাবে চিহ্নিত করলেও হবে। আর এখানে শ্রেণীর মধ্যমানগুলো বসিয়ে নিলাম। আমরা গণসংখ্যা বহুভুজ দুইভাবে আঁকতে পারি, আয়তলেখ অঙ্কন করে অথবা আয়তলেখ ছাড়া। তবে আয়তলেখ ছাড়া অঙ্কন করলে সুবিধাজনক হয়। তোমার যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে আঁকতে পারবা। আমাদের সবগুলো প্রশ্নের সমাধান হয়ে গেছে। আমরা প্রথম অ্যাসাইনমেন্টের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি। দুইটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে নিবে। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।